বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি উল্লাস। গত 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সামনে নির্বাচনের শুধু ক্ষমতা বদলের নয়, বরং পুরো রাষ্ট্র সংস্কারের। আর এরই মধ্যে বিএনপি প্রকাশ করেছে তাদের নির্বাচনী ইস্তিহার 2026। এই ইস্তিহার কি সত্যিই এমন কিছু আছে যা বাংলাদেশের ভাগ্য বদলে দিতে পারে, নাকি এটিও জেলাও সেই কদু? আজ আমরা বিশ্লেষণ করব এই নির্বাচনী ইস্তিহারের প্রতিটি বড় পয়েন্ট আর দেখব এর আড়ালে থাকা বাস্তবতা। চলুন ভিডিও শুরু করা যাক। ৩৯ পাতার নির্বাচনী ইশতেহারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো সাংবিধানিক সংস্কার। বিএনপি বলছে তারা ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনবে। একজন ব্যক্তি একটানা 2 মেয়াদের বেশি অর্থাৎ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এটি একটি বড় পদক্ষেপ। কারণ এর আগে আমরা দেখেছি অনিয়ন্ত্রিত ক্ষমতা কিভাবে একনায়কতন্ত্রের জন্ম দেয়। তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বা আপার হাউস প্রবর্তনের কথা বলছে। অর্থাৎ এখনকার 300 আসনের বাইরেও একটি উচ্চকক্ষ থাকবে, যেখানে বিশেষজ্ঞ ও বুদ্ধিজীবীরা একটি আইন প্রণয়নের ভূমিকা রাখবে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরিয়ে আনা এবং উপরাষ্ট্রপতির পদ সৃষ্টির প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একটি ছোট দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে কি আমলাতান্ত্রিক জটিলতা বাড়বে না, নাকি এটি ক্ষমতার অপব্যবহার রোধ করবে? ভেবে দেখার বিষয়। বন্ধুরা, আমরা সবাই জানি বাংলাদেশের পুলিশ ও বিচার বিভাগ নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নাই। বিএনপি তাদের ইশতেহারে কি প্রতিশ্রুতি দিচ্ছে, চলেন একটু দেখে আসি। পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হবে। প্রধান বিচারপতি নিয়োগ হবে জ্যেষ্ঠতার ভিত্তিতে এবং একটি শক্তিশালী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকবে। দুর্নীতি দমনে সংবিধানের 77 অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল নিয়োগের কথা বলা হচ্ছে। শুনতে খুব ভালো লাগছে, তাই না? কিন্তু অতীতেও অনেক দল এমন প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় গিয়ে দলীয়করণের প্রাধান্য পেয়েছে। কিন্তু এখন যে পাবে না তার গ্যারান্টি কি? অর্থনীতির ক্ষেত্রে তারা একটা নতুন শব্দ ব্যবহার করছে, মেরিটোক্রেসির বাংলাদেশ। তারা দাবি করেছে ক্ষমতায় আসার দ্রুততম সময়ের মধ্যে 5 লক্ষ সরকারি শূন্য পদে নিয়োগ দিবে। বেসরকারি চাকরিজীবীদের জন্য সার্ভিস রুল প্রণয়নের কথা বলা হয়েছে, যাতে তারা ন্যায্য সুবিধা পান। এছাড়া সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড বা কৃষকদের জন্য কৃষি কার্ড প্রবর্তনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। কিন্তু বন্ধুরা, বর্তমান ভঙ্গুর অর্থনীতিতে এই বিশাল কর্মসংস্থানের টাকা কোথা থেকে আসবে তার কিন্তু কোনো সুনির্দিষ্ট রোডম্যাপের কথা ইশতেহারে কোথাও বলা নেই। পুরাটাই অস্পষ্ট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এবং আমার পছন্দের সেকশন, ফ্যাক্ট চেক। ইশতেহারের 7 নম্বর পৃষ্ঠায় একটি বড় দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে 2001 থেকে 2006 সময় বিএনপির আমলে বাংলাদেশের দুর্নীতির হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পায় এবং টিআইবি রিপোর্টের স্কোর ধারাবাহিকভাবে বাড়ে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফিসিয়াল ডেটা বলছে 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত টানা 5 বছর বাংলাদেশ বিশ্বের সবথেকে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে তালিকার শীর্ষে ছিল। 2006 সালে বাংলাদেশ এককভাবে শীর্ষে না থাকলেও স্কোর অত্যন্ত কম ছিল এবং ইশতেহারে এই দাবিটি তথ্যের দিক থেকে কিছুটা বিভ্রান্তিকর। আরেকটি পয়েন্ট খেয়াল করুন, ইশতেহারে বলা হয়েছে আয়কর রিটার্ন হবে একটি প্রাইভেট ডকুমেন্ট, যা আদালতের অনুমতি ছাড়া খোলা যাবে না। বর্তমান যুগে যেখানে স্বচ্ছতার কথা বলা হচ্ছে, সেখানে আয়কর রিটার্ন গোপন রাখা কি কালো টাকা মালিকদের সুবিধা দিবে না? এটি একটি বড় প্রশ্ন। আপনার কি মনে হয়? বন্ধুরা, বিএনপি নির্বাচনী ইশতেহার 2026-এ যেমন আধুনিক রাষ্ট্রের কিছু স্বপ্ন আছে, উদাহরণ হিসাবে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, পুলিশ কমিশন ইত্যাদি, তেমন কিছু বিষয় এখনো অস্পষ্ট এবং বিতর্কিত, এবং কোনো রূপরেখাও তারা দেওয়ার প্রয়োজন মনে করেনি। এছাড়াও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে স্থানীয় সরকারের পয়েন্টে বলা হয়েছে বিল বোর্ডের মাধ্যমে নাকি স্থানীয় সেবার উন্নত তথ্য প্রদান করা হবে। সিরিয়াসলি, এটা কি ইনোভেশন? এমন ধরনের পয়েন্ট বিএনপির মতো বড় রাজনৈতিক দলের নির্বাচন ইশতেহারে টোটালি আনএক্সপেক্টেড। 2026-এর নির্বাচন বাংলাদেশের জন্য একটি অ্যাসিড টেস্ট। কোন দল কি বলছে তার চেয়ে বড় বিষয় হলো তারা অতীতে কি করেছে এবং তাদের প্রস্তাবনা বাস্তবায়নের ক্ষমতা কতটুকু। ভোটার হিসাবে আপনার আমার দায়িত্ব হলো ইশতেহারের গলা ভরা গুলিতে না ভুলে তথ্যের গভীরে যাওয়া। আপনার কি মনে হয়, এই ইশতেহার কি পারবে নতুন একটি বাংলাদেশ গড়তে? নিচে কমেন্ট করুন। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন। আজ এতটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ফি আমানিল্লাহ।